বিজেপি আর তৃণমূল যে আলাদা কিছু না, এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শুরু করেছে। রুটি রুজির প্রশ্নে তৃণমূল এবং বিজেপির কোনো পার্থক্য নেই। মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে চাইছেন, মানুষের ব্যাপক ভালোবাসাও পাচ্ছি তার জন্য। এখানকার এমএলএও 15 বছর কাজ করেননি, দুর্নীতি, ব্যাংক ব্যালেন্স বেড়েছে, মানুষের সাথে মানুষের পাশে থাকার বদলে অসামাজিক কার্যকলাপকে ওনারা প্রশ্রয় দিয়েছেন। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ রয়েছি সোনারপুর উত্তরের প্রার্থী মোনালিসা সিনহার সঙ্গে। মোনালিসাদি গত কয়েকদিন ধরে এই চত্বরে এত দৌড়ঝাঁপ করেছেন যে মানুষ বলতে শুরু করেছেন যে মোনালিসাদি যদি আসেন, যদি বামেরা কোনোভাবে সোনারপুরে যদি আসে তাহলে হয়তো মানুষের জন্য ভালো হবে। মোনালিসাদি, আপনাকে সকাল সকাল আপনার কাছে এসে পৌঁছেছি। নমস্কার। সেটা হচ্ছে যে আপনি এখনই প্রচারে বেরিয়ে যাবেন। আপনার সোনারপুর উত্তর নিয়ে তো প্রচুর মানুষের প্রচুর ক্ষোভ বিক্ষোভের কথাও শোনা যায়, নানান সময় না অনেকে অনেক কথা বলছেন। আপনি এই কদিন ধরে এখানে ঘোরাঘুরি করে কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন, যদিও আপনার কাছে সোনারপুর উত্তর নতুন নয়? একদম। এমনিতে 5 বছর আগে যখন ওখানে ক্যান্ডিডেট ছিলাম তখনও দেখেছিলাম যেটা সোনারপুর উত্তরের রাস্তাঘাট নিয়ে মানুষের ভীষণ একটা অভিযোগ ছিল। তো তখনও শুনেছিলাম যিনি এখন এমএলএ, উনি তো 15 বছর ধরে উনি এমএলএ। এই 5 বছর পরে যখন এখন যাচ্ছি দেখছি রাস্তাঘাটগুলোর অবস্থা আরো খারাপ হয়েছে। আচ্ছা। এবং মানুষ এটাই অভিযোগ করছেন, প্রতিবারই আপনারা প্রতিশ্রুতি দেন কিন্তু কোনোবারই কাজ হয় না। একটু বৃষ্টি মানে উন্নয়ন পুরো রাস্তায় দাঁড়িয়ে যায়। এক হাঁটু জলে মানুষের দুর্বিষহ অবস্থা হয়ে যায়। বিশেষত কন্দরপুকুর বা গড়িয়া স্টেশন সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, আপনি যদি সেখানে যান ভীষণই খারাপ অবস্থা রাস্তাঘাটে। বা ওইদিকে যদি নলগড়া হাট, রেনিয়া, 35 নম্বর ওয়ার্ড, হাঁটতে পারবেন না, এরকম খারাপ অবস্থা। করলেনটা কি 15 বছরে এমএলএ? জল নিকাশি ব্যবস্থার হালও ভীষণ খারাপ। ফলে মানুষের ওখানকার প্রথম অভিযোগ হচ্ছে এই দুটো, রাস্তাঘাট এবং জল নিকাশি ব্যবস্থা ভীষণ খারাপ অবস্থায় রয়েছে। আপনি 5 বছর আগে প্রার্থী হয়েছিলেন আর 5 বছর পরে আবার প্রার্থী হয়েছেন, ফলে আপনার চেনা জায়গা যেমন তেমন 5 বছর আগের মার্কশিট আর 5 বছর পরের মার্কশিটের মধ্যে হেরফের কতটা হতে পারে? অনেকটাই হেরফের হবে। কারণ 5 বছর আগেও যা প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন কিছু তো পারেননি। তারপরে নাজিরাবাদ, এখানে নাজিরাবাদে ওয়াও মোমো কারখানায় যে শ্রমিকরা যেভাবে পুড়ে মারা গেল, এর দায়ভার কার? এখানকার এমএলএ কে নিতে হবে, মানুষ বলছেন। এবং যে জাত পাত, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূল আর বিজেপি মিলে করার চেষ্টা করছিল, সেই জায়গা থেকে মানুষ কিন্তু এখন বুঝতে পারছেন যে আসলে বামপন্থীরা রুটি রুজির কথা বলছে, বামপন্থীরা কর্মসংস্থানের কথা বলছে। এবং সোনারপুর উত্তর বিধানসভায় যেভাবে একটা অসামাজিক কার্যকলাপ চলছে না, গোটা বিধানসভা চত্বর জুড়ে এমএলএ এর মদতে চলছে। কয়েকদিন আগেও গুলি চলেছে 34 নম্বর ওয়ার্ডে, চলছে মানে বিভিন্ন সময়। এবং জলাভূমিগুলো বেআইনি ভাবে বুঝিয়ে দেওয়া, ইললিগাল কনস্ট্রাকশন, একটা কিছু করতে গেলেও কাউন্সিলর, তৃণমূলের এমএলএ, তাদেরকে টাকা দিতে হবে। এই জায়গা থেকেই তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের রাজনীতি থেকে মানুষ মুক্তি পেতে চাইছে, সাম্প্রদায়িকতার রাজনীতি থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। ফলে মানুষও বুঝতে পারছেন যে আমরা বামপন্থীরা ডিরেক্টলি কর্মসংস্থানের কথা বলছি, আমরা মহিলাদের নিরাপত্তার কথা বলছি, সামগ্রিকভাবে সোনারপুর উত্তর বিধানসভার উন্নয়নের কথা বলছি, আমরা স্কুল তৈরি, হসপিটাল তৈরি, রাস্তাঘাট তৈরি, পানীয় জলের ব্যবস্থা, আমরা এই কথাগুলো সামনে আনছি। তার ফলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে চাইছেন, মানুষের ব্যাপক ভালোবাসাও পাচ্ছি তার জন্য। আপনি যে বিধায়িকার বিরুদ্ধে অভিযোগ করছেন ফিরদৌসী বেগম, তিনি এবার জিতলে 4র্থবার বিধায়িকা হবেন। তো আপনি নিজেও পরপর 2বার ভোটে দাঁড়াচ্ছেন, কোথায় কোথায় সমস্যা তৈরি হচ্ছে? কেন ফিরদৌসী বেগমের বদলে আপনার বা অন্য কারোর ক্ষমতায় আসা উচিত? প্রথমত সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি যে কথা বলছে, তৃণমূল 15 বছর ধরে রাজ্যে সরকারে আছে, সামগ্রিক চিত্র সবাই দেখতে পাচ্ছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, কর্মসংস্থান নেই, সরকারি জায়গায় রিক্রুটমেন্ট নেই, মহিলাদের নিরাপত্তার জায়গা একেবারে তলানিতে এসে থেকেছে। ওনারা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী অনেক কিছু বলছে, আর আমরা দেখতে পাচ্ছি নারী পাচার বাড়ছে আমার রাজ্যে দাঁড়িয়ে, বাল্য বিবাহ বাড়ছে, যেভাবে কন্যা শিশু পাচার বাড়ছে আমার জেলাতে, বিশেষত দক্ষিণ 24 পরগনা জেলা।
ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলকেই সরাতে চাইছে গোটা রাজ্যের মানুষ। আচ্ছা। এবং এমএফআই মাইক্রো ফিন্যান্স, এই মহিলাদের ক্ষেত্রে বলছি, হুম, মাইক্রো ফিন্যান্স নিয়ে মহিলারা যে জীবন যন্ত্রণার মধ্যে রয়েছে, সোনারপুর উত্তর বিধানসভার মানুষও কিন্তু রয়েছে, মহিলারাও কিন্তু রয়েছে। আচ্ছা। আমরা বামপন্থীরা কি করেছিলাম? আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলো শক্তিশালী করেছিলাম, হুম, আমরা সমবায় তৈরি করেছিলাম, তার মধ্যে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম। এখন এরা ভাতা দিচ্ছে, কিন্তু কর্মসংস্থানের জায়গাটা একেবারেই শূন্য। আচ্ছা। এবং মহিলাদের এই সমবায়গুলো দুর্বল হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলো দুর্বল হয়েছে বলে মহিলাদের এই এমএফআই তে লোনটা নিতে বাধ্য হতে হচ্ছে। হুম, হুম, তারপরে যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন হুম। তারা, সেই জায়গায় দাঁড়িয়ে সোনারপুর উত্তর বিধানসভা আলাদা কিছু নয়। হুম, গোটা রাজ্যের যা চিত্র, তার সাথে একই ছবি হচ্ছে সোনারপুর উত্তর বিধানসভার। ফলে এই এমএলএও, এখানকার এমএলএও 15 বছর কাজ করেননি, দুর্নীতি, ব্যাংক ব্যালেন্স বেড়েছে, মানুষের সাথে মানুষের পাশে থাকার বদলে অসামাজিক কার্যকলাপকে ওনারা প্রশ্রয় দিয়েছেন এবং ধর্মীয় রাজনীতিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন এই নির্বাচনে। আচ্ছা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মানুষ বিকল্পকে বেছে নেবে, কারণ আমরা তো বিকল্পের কথা বলছি। হুম, আমরা তো 5 বছরের মধ্যে সরকারি শূন্যপদগুলোতে রিক্রুটমেন্টের কথা বলছি, হুম, আমরা সমবায়গুলো, স্বনির্ভর গোষ্ঠীগুলো নতুন করে তৈরি করার কথা বলছি, হুম। মহিলাদের নিরাপত্তার প্রশ্নের কথা বলছি। তো স্বাভাবিকভাবেই মানুষ আমাদের বেছে নেবে। আপনি 5 বছর আগে দাঁড়িয়েছিলেন, এবারও দাঁড়ালেন, ফলে আপনার তো আর প্রার্থী পরিচয়ের দরকার পড়ে না। আপনি মানে বরং আরো ভালো করে বলা হয়েছে, মানে গত 5 বছরে যেখানে যেখানে আপনি পৌঁছাতে পারেননি বা যেখানে যেখানে আপনার সমস্যা ছিল, দুর্বলতা ছিল, সেগুলোকে এবার আপনি আপনার স্ট্রেংথ ডেফিনেটলি আপনি কনভার্ট করার চেষ্টা করছেন। একদম। কোথায় কোথায় আহ, একটা একটা বেটার পিকচার আপনি তৈরি করতে পেরেছেন বলে মনে হচ্ছে আপনার? বেশ অনেকগুলো জায়গাতে। যেমন একটু নাম যদি বলেন। ধরুন কালকেই গেছিলাম সোনারপুর গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে হুম। একটা আদিবাসী পাড়া রয়েছে। আচ্ছা। গতবার সেখানে ঢোকার সুযোগ হয়নি, হুম, কাল একটু ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলাম। হুম, সেখানে দেখলাম মানুষ যে অভিযোগগুলো করছেন, হুম, আবাস যোজনায় ঘর পাননি, হুম, অত্যন্ত খারাপ অবস্থা ঘরগুলো, কাজ পাচ্ছেন না, বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, হুম, মানুষই অভিযোগ করছেন। রাস্তাঘাটগুলো সেভাবে কাজ হয়নি। হুম, ফলে মানুষ সেজন্য বলছেন যে এবার মানুষ চাইছেন একটা পরিবর্তন হোক, এবং সেটা বিকল্প বামপন্থীরাই হতে পারে। এবং তারা এটাও বলছেন, কারণ তার মধ্যে বেশ কয়েকজন এটাও বললেন যে একটা সময় আমরাই হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিলাম, হুম। কিন্তু আজকে বুঝতে পারছি আমরা ভুল করেছিলাম। এই কথাও কিন্তু মানুষ আমাদের বলেছে আচ্ছা। যে আমরা বুঝতে পারছি ভুল করেছিলাম, হুম, তোমরাই আবার ফিরে এসো, হুম। আমরা চাইছি তোমরা ফেরো। মানে কেউ কেউ তো একদম হাত ধরে আকুতি জানালেন আচ্ছা, যে তোমরা একবার ফিরে এসো। আচ্ছা। সোনারপুর উত্তরে, যেমন শুধু উত্তর দক্ষিণ বলে নয়, বেশ কিছু জায়গায় রাজ্যের বিজেপিকে নিয়ে একটা চোরা স্রোত আছে, মানে বিজেপিকে অনেকেই বিজেপিকে চাইছেন দেখতে, এবং শুধু তাই নয়, যার মধ্যে এসে যাচ্ছে রাম বামের তত্ত্ব। আপনার সোনারপুর উত্তরও তার ব্যতিক্রম নয়। এখানে কি কোনোভাবে আপনারা যে পেনিট্রেশনের চেষ্টা করছেন, যদি বামের ভোট রামে চলে যায়, তাহলে কি উল্টো কিছু ঘটতে পারে? কারণ আপনার এখানে বিজেপি একজন যিনি দাঁড়িয়েছেন, তিনি বেশ যথেষ্ট শক্তপোক্ত প্রার্থী। দেখুন, শক্তপোক্ত না দুর্বল প্রার্থী সেটা জানি না, হুম, আসলে বিজেপি আর তৃণমূল যে আলাদা কিছু না, না, হুম, এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শুরু করেছে। হুম, এবং গত পরশুদিনই আমরা ওই কামালগাজী অঞ্চলে যখন প্রচার হুম, করছিলাম, আমরা কিছু বলার আগে অনেকে বলছেন, আরে সুদীপ্ত সেনও ছাড়া পেয়ে গেল। মানে এর আগে তো যারা পাচ্ছিল, পার্থ পেয়েছে, অনুব্রত পেয়েছে, জ্যোতিপ্রিয় পেয়েছে, ঠিক আছে, হুম, সুদীপ্ত সেনও ছাড়া পেয়ে গেল। ফলে এই যে সেটিংটা বর্তমানে, এবং যারা এই রাম আগে বাম পরে সব বলার চেষ্টা করছিলেন, আমি জানি না কারা চেষ্টা করছিলেন, মানুষের মধ্যে কিন্তু এর প্রভাব অন্তত আমি সোনারপুর উত্তর বিধানসভায় যা দেখতে পাচ্ছি হুম। সেভাবে নেই। আচ্ছা। মানুষ এটা বুঝতে পারছেন যে রুটি রুজির প্রশ্নে হুম, তৃণমূল এবং বিজেপির কোনো পার্থক্য নেই, নীতির প্রশ্নে। হুম, কারণ যখন স্টেট গভর্নমেন্টের এতগুলো শূন্যপদ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টেরও শূন্যপদ রয়েছে, হুম, হুম, সেখানেও রিক্রুটমেন্ট হচ্ছে না। জিনিসের দাম যখন বাড়ছে, হুম, তখন তো তৃণমূল আর বিজেপির নীতি আলাদা কিছু থাকছে না। হুম, জিনিসের দাম যখন বাড়ছে, নির্বাচনী বন্ডে টাকা নেওয়া, হুম, সেখানেও তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়, হুম, তারা টাকা নিয়েছে, যার ফলে ওষুধের দাম বাড়া যা যা হচ্ছে হচ্ছে। এবং এটা দুজনেই ধর্মীয় রাজনীতিকে, সাম্প্রদায়িকতাকে সামনে রেখে আসলে যে রুটি রুজির প্রশ্নটাকে
পিছনে নিয়ে চলে যাচ্ছে, এটাও মানুষ বুঝতে পারছে। বিশেষত এসআইআর কে কেন্দ্র করে যেভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ চলে গেল, যেভাবে মানুষকে হেনস্থার শিকার হতে হলো, তাতে কিন্তু মানুষ এটা বুঝতেও পারছেন যে আসলে তৃণমূল বিজেপির সেটিংটা এক্ষেত্রে দাঁড়িয়ে মানুষকে আরোই হয়রানির মধ্যে মানে ফেললো। মাইনরিটি অংশ তারা বলছেন এই যে ওয়াক অফ আইন, যদি মমতা ব্যানার্জি চাইতেন তাহলে তো ওয়াক অফ আইনটা ওখানে ওনার এমপিরা যখন পার্লামেন্টে পাশ হচ্ছে প্রতিবাদ করতে পারতেন। আমাদের স্টেটে এসে বললেন এখানে আন্দোলন করা যাবে না, দরকার হলে দিল্লিতে গিয়ে করো। তার মানে তৃণমূল বিজেপির সেটিংটা কোথায়? আসলে যে এদের সেটিং, তিলোত্তমার বিচার হলো না, আসলে যে এদের সেটিং মানুষ একটু একটু করে বুঝতে শুরু করেছে। ফলে যে বিজেপির হাওয়ার কথা আপনি বলছেন, এবং আমার কেন্দ্রে যদি বলি সোনারপুর উত্তর বিধানসভায় জাস্ট কিছুদিন আগে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে, দিচ্ছিলই না, মানে একটা প্রশ্ন উঠে গেছিল বিজেপির ক্যান্ডিডেট কোথায়, জাস্ট কিছুদিন আগে, মানে একদম বোধহয় এপ্রিলের মানে কয়েকদিন আগে জাস্ট দিয়েছে। ফলে মানুষ বুঝতে পারছেন, ভুল বোঝানো চেষ্টা যতই থাকুক মানুষ বুঝতে পারছেন। ফলে আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে মদত দেওয়া, এটা আমাদের রাজ্যের মানুষ দেবেন না। এখানে রামমোহন চৈতন্যর বাংলা আমাদের। আপনি এসআইআর এর প্রসঙ্গ তুললেন, সোনারপুর উত্তরে এসআইআর কতটা মানে সেই অর্থে কতটা ফ্যাক্টর হতে পারে? হবে ফ্যাক্টর। আচ্ছা, কিরকম ভোট বাদ গেছে বলে আপনার মনে হয়? একটা বড় অংশেরই এখনো পুরো তথ্যটা আমরা পাইনি, কারণ যেহেতু এখন আন্ডার এডজুডিকেশন, ডিলিটেড, এগুলো নিয়ে এখনো হচ্ছে চলছে। কিন্তু একটা বড় অংশ প্রকৃত ভোটার, জেনুইন ভোটার। মানে সেটা কি 30-40 হাজার হতে পারে? কাছাকাছি। আচ্ছা, না অতটা নয়, ওটা 20-22 এরকমের মধ্যে আছে, 20-22 হাজারের মধ্যে। কিন্তু সেই অংশটা প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদের নামটা বাদ গেছে। ফলে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন মতুয়া, দিরিনিয়া অঞ্চলে রয়েছে মতুয়া, এদের একটা বড় অংশ রয়েছে, মাইনরিটি অংশ রয়েছে, মহিলারা রয়েছে। ফলে এদের নামগুলো যখন বাদ যাচ্ছে, জেনুইন ভোটার, প্রকৃত ভোটার, তখন কিন্তু মানুষের মধ্যে এটা নিয়ে একটা রিয়াকশন আছে, ভালো মতো প্রতিক্রিয়া আছে যে প্রকৃত ভোটারদের নাম কেন বাদ যাবে? ভুয়ো ভোটার, ডেড ভোটার, ঠিক আছে, যারা এত বছর ধরে এখানে রাজ্যে রয়েছেন, ভোট দিয়েছেন, 2002 সালেও লিস্টে নাম আছে। প্রথমে বলা হয়েছিল 2002 যাদের লিস্টে নাম থাকবে তাদেরটা বাদ যাবে না। দেখা যাচ্ছে 2002 সালে লিস্টে নাম আছে, তারা ভোট দিয়েছেন, তাদের নামও বাদ চলে গেল। ফলে মানুষ এটা নিয়ে, মানুষের মধ্যে ব্যাপক একটা প্রতিক্রিয়া রয়েছে। আমাকে তো কতজন আলাদা করে ফোন করেছেন যে একটু দেখুন, মানে আমাদের সপরিবারে নাম বাদ চলে গেছে, একটু দেখুন বলে অনেকে ফোন করেছেন। তাদেরকে যেভাবে সাহায্য করার আমরা চেষ্টা করেছি। আপনি শুধু যে প্রার্থী তা তো নয়, আপনি তো একই সঙ্গে মহিলা সমিতির নতুন রাজ্য সম্পাদক। হ্যাঁ, তো আপনাকে এই প্রশ্নটা আপনাকে যে কারণে আরো বেশি করে করতে চাইছি সেটা হচ্ছে যে এই ভোটের আবহে এই যে ভাতা নিয়ে যে লড়াইটা শুরু হয়েছে, মানে মমতা প্রথমে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার করেছিলেন, পরে 500 টাকা বাড়ালেন, ওদিকে যুবসাথী দিয়ে একটা মোটামুটি একটা ভাতার একটা বিন্যাস সবসময় তিনি মানে হাজির রেখেছেন। একই সঙ্গে পাল্টা হিসেবে অমিত শাহ গতকাল 3000 করে একটা মানে দুটো ভাতা একই সঙ্গে, লক্ষ্মী ভান্ডারও বাড়ছে, ওদিকে যুবসাথী যতক্ষণে চাকরি বাঁচিয়ে রয়েছে। এই যে ভাতার লড়াই, এটা কতটা বঙ্গ রাজনীতিতে মানে বাংলার ভোটে কতটা প্রভাব ফেলবে? এর সঙ্গে যেটা পিঠোপিঠি আসছে সেটা হচ্ছে বামেরা ইস্তেহার প্রকাশ করেছে, এটা সত্যি, কিন্তু বামেরা ভাতার বিরোধিতা করেনি, যেমন ভাতার পক্ষেও কোনো কথা বলেনি সেই অর্থে। তো এটা কি খানিকটা মাইনাস পয়েন্ট হতে পারে বামেদের ক্ষেত্রে? না, দেখুন, ভাতার বিপক্ষে বামেরা কোনোদিনই ছিল না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বামফ্রন্টের আমলেই তো চালু হয়েছিল। কিন্তু বামপন্থীরা একথা বলছে, বামফ্রন্ট একথা বলতে চাইছে, ভাতা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আমরা যেন বিকল্পের কথা বলেছি। আমরা বারবার বলছি ভাতা বন্ধ হবে না কখনো, প্রকল্পের টাকা যে যেরকম পাচ্ছেন সেটা বন্ধ হওয়ার জায়গায় নেই। কিন্তু আমি প্রথমেই বললাম, আমরা বলছি মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলো আরো শক্তিশালী করতে হবে, যেটা বামফ্রন্টের সময়ে ছিল। তার মধ্যে দিয়ে আরো বেশি মহিলাদের কাজের সুযোগ করে দিতে হবে। বামফ্রন্টের আমলে এটা নিয়ে একটা দপ্তর ছিল আলাদা, মন্ত্রী ছিলেন মানে কমরেড রেখা গোস্বামী। ফলে সেই জায়গায় যেভাবে কাজ হতো স্বনির্ভর গোষ্ঠীগুলো নিয়ে, আমরা আবার সেভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে শক্তিশালী করতে চাইছি, যাতে 1500 টাকায় কি হয়, এখন মহিলারাও বলছেন 1000 টাকার বেশি গ্যাসের দাম, 200 টাকা তেলের দাম,
সব জিনিসের দাম বাড়ছে। তখন বিজেপি যখন 3,000 টাকা এটাকে ঘোষণা করে তখন তার তো প্রভাব খানিকটা পড়েই। কিন্তু আমরা তো বলছি যে এই 1,500 3,000 নয়, আপনি যদি 20,000 25,000 নিজে ইনকাম করতে পারেন তার জায়গাটা আমরা তৈরি করে দেবো, আপনাকে সেই কাজের জায়গাটা তৈরি করে দেবো। ভাতা বন্ধ হবে না, ভাতা পাবেন, কিন্তু তার সাথে সাথে নিজে কাজের জায়গা তৈরি হবে। ফলে মানুষ এটার সাথে রিলেট করতে পারছেন, কারণ অনেক স্বনির্ভর গোষ্ঠী আমার রাজ্যে সে সময় ছিল বামফ্রন্টের আমলে, সেখানের মধ্যে দিয়ে মানে অনেক মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিলেন, তাদের সংসার চালানোর ক্ষেত্রে তারা একটা ভালো ভূমিকা গ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন সে সময় দাঁড়িয়ে। কিন্তু সেই স্বনির্ভর গোষ্ঠীগুলো বর্তমানে একটা লোন দেওয়া নেওয়ার জায়গায় পরিণত হয়েছে, মহিলাদের কাজের জায়গাটা থাকছে না, তাদের প্রশিক্ষণ দেওয়া, সেই জিনিসগুলো বাজারজাত করা, এই যে প্ল্যানিং বামফ্রন্টের ছিল, এটা কিন্তু এখন থাকছে না। সেই কারণে আমরা এই বিকল্পের কথাটা বলছি। ফলে ভাতাটা আমার মনে হয় না সেখানে দাঁড়িয়ে খুব বড় কিছু ইস্যু এবারের নির্বাচনে হবে। কারণ আমরা এটা বলছি সরকারি প্রকল্পের যা আছে নির্দিষ্ট এটা বন্ধ হবে না, আমরা কখনো বলছি না, এর বিপক্ষের কথাও বলছি না, কিন্তু আমরা বলছি মানুষকে তার বিকল্প একটা কাজের সুযোগ করে দেওয়া, যাতে ওই ভাতার উপর নির্ভর করতে না হয় আগামী দিনে। মানে সেটাই হচ্ছে, মানে সেটাই আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। এবং যুব ভাতাও যদি বলি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বামফ্রন্ট সময় হয়েছে, ভাতা দেওয়া হতো তখন, বেকার ভাতা, তার সাথে দাঁড়িয়ে কর্মসংস্থানের যে প্রশ্ন ওখান থেকে ব্যবস্থা করা হতো, এবং সরকার সে দায়িত্ব নিতেন, যে বেকার তাকে চাকরি দিতে হবে, সে দায়িত্ব সরকার নিতেন। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। কর্মসংস্থানের প্রশ্নে দাঁড়িয়ে আমার রাজ্য একটা শূন্য পাচ্ছে সব ক্ষেত্রে দাঁড়িয়ে, নতুন ইন্ডাস্ট্রি নেই, যা ছিল চলে যাচ্ছে, বিকল্প ভাবে বাম যে এসএসসি পিএসসি তৈরি করেছিল সেগুলো তো আজকে পুরো দুর্নীতিগ্রস্ত। সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থানের প্রশ্নে আমার রাজ্য আজকে পিছনের সারিতে। ফলে এখানে দাঁড়িয়ে আমাদের এটাই বলার যে আমরা বিকল্প কর্মসংস্থানের কথা যেহেতু বলছি, ফলে ভাতাটা নির্বাচনে খুব বেশি ইস্যু হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হয় না। বামতন্ত্র তো বেসিক্যালি একটা শিক্ষা এবং একটা প্রতিষ্ঠান গোছের আর কি। আপনারা প্রত্যেকেই ছাত্র রাজনীতিতে থেকে আজকে এই জায়গায় উঠে এসেছেন। আমি এটা জানতে চাইছি যে সব মানুষের প্রশ্ন এটা, মানে এটা আমার প্রশ্ন বললে ভুল হবে, বাংলার মানুষ জানতে চাইছেন বেসিক্যালি যে বামেরা কি এবার অন্ধকার কাটাতে পারবে? বামেরাই তো অন্ধকার কাটায়। বিধানসভায় পারবে কি? আমরা তো বামফ্রন্ট সরকার তৈরির স্বপ্ন নিয়েই এবার লড়াই নেমেছি। ফলে এই স্বপ্ন কতটা বাস্তবিক, মানে বাস্তবিক আর কি, আপনারা সরকার তৈরি করবেন এটা কতটা বাস্তবিক, নাকি এটা বাস্তবিক যে বামেরা 10-12টা সিট পাবে? রাজ্যের অন্ধকার কাটানোর জন্য বামফ্রন্ট সরকার তৈরিটা ভীষণভাবে জরুরি, ভীষণভাবে প্রয়োজন। ফলে আমরা রাজ্যের অন্ধকার কাটানোর লড়াই নেমেছি, বাংলাকে বাঁচানোর লড়াই নেমেছি। সে বাংলাকে বাঁচানোর লড়াইয়ের জন্য যত দূর যেতে হয় তত দূর আমরা যাব। আচ্ছা, বাংলাটাকে বাঁচাতে হবে। আচ্ছা, আপনি যেহেতু নিজে মহিলা, একদিকে প্রার্থী অন্যদিকে মহিলা সমিতির মানে মেয়েদের নিয়ে কাজ করেন, এবার কম্পারেটিভলি বামেদের প্রার্থী তালিকায় মহিলাদের সংখ্যা কম কেন? 30-32-এর বেশি তো নয়। মানে যেভাবে আপনারা মহিলাদের প্রজেক্ট করার কথা বলছেন, ওদিকে মহিলা ব্রিগেড, এদিকে আপনার ধরুন কন্টিনিউ মহিলাদের স্বনির্ভর করে তোলা, আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা, এই যে নিরাপত্তা, সেই অ্যাঙ্গেল থেকে কি কম্পারেটিভলি কম নয়? মানে 294-এর মধ্যে তো 9 করে হলো বামফ্রন্ট 272টা সিট দিয়েছে, তো তার মধ্যে কি কম নয়? না, দেখুন সংখ্যাটা যদি বলেন গতবারের তুলনায় এবার কিন্তু বেড়েছে মহিলাদের সংখ্যা, মহিলা ক্যান্ডিডেটের সংখ্যা। ফলে এটা গ্রাজুয়ালি বাড়ছে, সেরকমটা নয় যে নেই বা কম। আগামী দিনে আরো বাড়বে সংখ্যাটা। এবং যে কজন দেখবেন যে মহিলারা লড়াইয়ের ময়দানে আছেন, যারা প্রতিদিন মানে এখানে কোনো সেলিব্রিটি তারকা আপনি পাবেন না, যারা প্রতিদিন বিভিন্ন ইস্যুতে রাস্তায় ঘাটে, যে মহিলা আন্দোলন অথবা ছাত্র যুব আন্দোলনেও যে মহিলারা প্রতিদিন রাস্তায় নেমে এই লড়াইটাতে আছেন, তারাই কিন্তু প্রার্থী, তারাই কিন্তু ক্যান্ডিডেট। ফলে ওই বাইরে থেকে এসে কেউ সেলিব্রিটি, কেউ সিঙ্গার, তারা এসে ক্যান্ডিডেট হচ্ছেন।
এরকম ভাবে একটা সংখ্যা বাড়িয়ে দেওয়া, এরকম কিন্তু আমাদের অ্যাটলিস্ট বামফ্রন্টে হচ্ছে না। এখানে একদম প্রতিদিন মাঠে ময়দানে নেমে যারা লড়াইয়ের কথাটা বলছে তারাই হচ্ছে ক্যান্ডিডেট। আপনাদের একটা লড়াই ছিল আরজি কর ওই সময়টা, ওই কাণ্ডটাকে নিয়ে। তো আপনারাই কার্যত প্রথম সামনে নিয়ে এসেছিলেন পুরো ব্যাপারটাকে, কিন্তু দেখা গেল যে পানিহাটি থেকে অভয়ের মা ভোটে দাঁড়িয়ে পড়লেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? দেখুন, যেদিন আমরা ওই তিলোত্তমার ওই ভয়ঙ্কর পরিণতি এবং মীনাক্ষী কলতন্ডাকে গাড়িটা যেখানে আটকানোর চেষ্টা করে, সেদিন কিন্তু মেয়েটি কোন রাজনীতি করে বা মেয়েটির পরিবার কোন রাজনীতি করে এটা জানার চেষ্টা আমরা কেউ করিনি। বা আমরাও মহিলারা যে প্রতিদিন আন্দোলনের মধ্যে ছিলাম, ছাত্র যুব মহিলা মিলেই আন্দোলনটা আমরা প্রথম শুরু করি, তারপর গোটা রাজ্যের মানুষই রাত দখল সে আন্দোলনে নামে। কিন্তু আমরা এটা কখনোই জানার চেষ্টা করিনি তার পরিবার কোন রাজনীতি করে বা মেয়েটি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল কিনা। আমরা যেটা দেখেছিলাম যে একটা সরকারি হসপিটাল, তার মধ্যে একজন তরুণী চিকিৎসক, তার এরকম ভয়ঙ্কর পরিণতি হলো। তাহলে রাজ্যের মহিলাদের নিরাপত্তাটা কোথায়? সরকারি হসপিটালের মধ্যে কর্মরত অবস্থায় যদি কারোর এই পরিণতি হতে পারে, তাহলে গোটা রাজ্যে সাধারণ মহিলাদের নিরাপত্তাটা কোথায়? সেই প্রশ্নে আমরা আন্দোলনে ছিলাম। এবং আগামী দিনেও যদি আমরা দেখি, তখনও কিন্তু কোনো রাজনীতির রং দেখবো না। ধরুন, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি করি। গোটা রাজ্যে বিভিন্ন সময় যেভাবে নারী নির্যাতনের ঘটনাগুলো সামনে আসে, আমরা কোনো রাজনৈতিক রং দেখি না। আমরা শুধু তার পাশে ছুটে দাঁড়াই এই প্রশ্নেই, তার লড়াইয়ের পাশে থাকি এই প্রশ্নেই, যে আমার রাজ্যে দাঁড়িয়ে একজন মহিলা, সে কোন রাজনীতি করে, কোন ধর্মের, আমার দেখার দরকার নেই, সে নিরাপদ নয়। ফলে এই প্রশ্নে দাঁড়িয়ে আমাদের আন্দোলন থাকে। ফলে অভয়ার মা, তিনি তার রাজনীতি করছেন, তার বিষয়, সেটা নিয়ে আমি কোনো বক্তব্যে যাব না। কিন্তু আমাদের যে প্রশ্নে লড়াই ছিল, এবং এই যে সরকারি হসপিটালগুলোর দুর্নীতি, আরজিকরকে কেন্দ্র করে তো ওটাই সামনে উঠে আসছিল। ফলে আমাদের লড়াইটা তো সেখানে ছিল, যে সরকারি হসপিটালের অভ্যন্তরে দুর্নীতি, মহিলাদের নিরাপত্তা। ফলে সেই প্রশ্নে কে কোন রাজনীতি করলেন দেখার বিষয় নেই। এই যে আমি সোনারপুর উত্তর বিধানসভায় ক্যান্ডিডেট হয়েছি, এখানে 2016 সালে লস্করপুর বলে একটি জায়গা রয়েছে, একজন মাধ্যমিক পরীক্ষার্থী রাতের বেলা পড়াশোনা করছিল, তার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকে তাকে যেভাবে নৃশংসভাবে করে, এবং তারপরে তার শাস্তি হচ্ছিল না। আমরাই আন্দোলন করেছি, এবং তার পরিবার তৃণমূলের সমর্থক ছিলেন ওই সময় দাঁড়িয়ে। কিন্তু আমরা গেছি, আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের ফলে অ্যারেস্ট হয়েছে, কারণ প্রথমে অপরাধী অ্যারেস্ট হচ্ছিল না। এবং এবার যখন প্রচারে গেছি, এখনো জেলে বিচার চলছে সে অপরাধীর। এবার যখন প্রচারে গেছি, মেয়েটির বাবা আমাদেরকে বলছেন যে আমাদের, মানে আমরা না থাকলে যে তার মেয়ে বিচার পেতেন না, এটা খুব কৃতজ্ঞতার সাথে উনি হচ্ছে জানালেন, এবং বললেন যে আমাদের সাথে উনি আছেন। ফলে এটাই হচ্ছে আসল, যে আমরা এই নিরাপত্তার প্রশ্নে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। কোনো রাজনীতি এখানে বিষয় না।